ভীতি যেটা, হ্যাঁ, যেমন মানুষ সাপকে নিয়ে ভীতি পাইছে, জেনেটিক্যালি পায়। কারণ আমি জন্ম থেকে যখন সাপ চিনি না, তখনই আমার বাবা মা ভয় দেখাইছে, দাদিরা ভয় দেখাইছে সাপ আসবে ঘুমা, ঠিক আছে না? এই যে বাই বর্ন আমি জেনেটিক্যালি এই ভীতিটা তৈরি নিয়ে আসছি সাপ সম্পর্কে। সেই যে সাপেদেরও ভয় যে মানুষ দেখলেই তেড়ে আসবে লাঠি নিয়ে মারতে, ওই অঞ্চলগুলোতে কিন্তু নাই। আমি যদি আমার এলাকায় এইটা বিল্ড আপ করতে পারি যে সাপকে কেউ তেড়ে যাবে না মারতে, সাপও একটা সময় তেড়ে আসবে না। যদিও সাপ তেড়ে আসে না কামড় দিতে, হয়তো বা সংঘাত হয়ে যায় যখন তার সাথে টাচ হয়ে যায় বা বডিতে পা পড়ে বা কাছাকাছি চলে আসে, তখন আতঙ্কিত হয়ে সাপ আসলে কামড় দেয়। সাপ তার নিজের বিষ কোনোভাবেই নষ্ট করতে চায় না। তার বিষটা তার হজম প্রক্রিয়ার জন্য, মানে তার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো মানুষকে যদি ভেনোমিয়াস বাইট হয়, স্নেক যদি বাইট করে, সেটা খুব বাধ্য হয়েই সে বিষটা ইউজ করে। মজার বিষয়, যেমন গোখরা সাপের ক্ষেত্রে গড়ে এরা যদি বাইট করে 100টা, 85টাই ড্রাই বাইট করে, মানে ভেনম ইনজেক্ট করে না, বাইট করে ছেড়ে দেয়। বিষ দাঁত ফোটে কিন্তু ভেনমটাকে তারা ইনজেক্ট করে না, ড্রাই বাইট করে। কেন? সে তো পারতো, আমি যখন বিষ দাঁত বিধাই দিচ্ছি, আমি তো ইচ্ছা করলে এই ভেনমটাকে পুশ করে দিতে আমার সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগতো না। কিন্তু সে কেন দিল না? দেয় না, কারণ ভেনমটা সাপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট তার নিজের জন্যই। সো তারা হচ্ছে সহজে সাপে কামড় দিয়ে বিষ দিতে কিন্তু মানুষকে চায় না, এটা একটা ফ্যাক্টর। তো যদি আপনি ওভারঅল স্নেক কনজারভেশন এবং স্নেক বাইট ট্রিটমেন্টের কথা বাংলাদেশে বলেন, আমরা খুবই লোয়ার প্রাইমারি লেভেলে অবস্থান করছি। এবং এটা যদি খুব দ্রুত এটা মানে কি বলে, এটাকে ব্যবস্থা না নেওয়া হয়, তো হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে সাপ বিলুপ্ত হতে পারে। সাপ বিলুপ্ত হলে আপনি চিন্তা করতেই পারেন যে যাক বেঁচে গেলাম, সাপ তো আর কামড় দেবে না, কি বেঁচে গেলাম। কিন্তু সাপ যে প্রকৃতির কত বড় একটা ইনগ্রিডিয়েন্ট, কত বড় একটা পার্ট, এটা আমরা চিন্তাও করতে পারি না এ পর্যন্ত। ধরেন একটা প্রাকৃতিক ডিজাস্টার যেটা হচ্ছে ভূমিকম্প, যেটা সম্পর্কে আসলে আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো রকম ডিভাইস তৈরি হয় নাই। আমরা এনক্লোজারে স্নেকের অবজারভেশনে দেখছি, যেহেতু সরীসৃপ তারা বুক মাটিতে রেখে চলাচল করে। একটা বড় ভূমিকম্পের আগে অনেকগুলো শকওয়েভ হয়, ছোট ছোট ভূমিকম্প, যেটা রিক্টার স্কেলে হয়তো আসেই না, যেটা আমরা আসলে অনুভবও করি না। সেই যে ছোট ছোট কম্পন, 1-150 কম্পন হতে পারে, বেশিও হতে পারে একটা বড় ভূমিকম্পের আগে, সেগুলো কিন্তু সাপ অনুভব করে এবং তার যে বিহেভিয়ার, তার বিহেভিয়ারও কিন্তু চেঞ্জ আসে। সো একটা স্নেককে যদি মনিটরিং করা হয় নিয়মিত একটা মানুষ দিয়ে, যে প্রতিদিন সে ওই সাপটার মুভমেন্ট মনিটরিং করবে, তাহলে হয়তো বা 24 ঘন্টা আগেই আমরা স্ট্যান্ডার্ড মান নিয়ে এসে বুঝতে পারতাম যে এই এখন থেকে কিছুদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে একটা আর্থকোয়েক হতে পারে, আমরা হচ্ছে প্রিকশন নিতে পারতাম। সেটা নেওয়ার কোনো আসলে এখনও সুযোগ হয় না। তো স্নেক অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সাপ থেকে এখন পর্যন্ত প্রায় 42 থেকে 45টা জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হচ্ছে, ক্যান্সারের ট্রিটমেন্ট থেকে শুরু করে আরও অনেক অনেক ট্রিটমেন্টে, যেমন হাই ব্লাড প্রেশারের যে ট্রিটমেন্টের মেডিসিনগুলো, সেগুলোতে আসলে স্নেক ভেনম দিয়ে শুরু হয়েছিল। তো জীবন রক্ষার দিক দিয়েও সাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা দাঁড়া সাপ বা একটা রাসেলস ভাইপার, এটা চিন্তা করেন, রাসেলস ভাইপার যেটা করে কৃষি ফার্মল্যান্ডগুলোতে থাকে, যে জমিতে একটা বা দুইটা রাসেলস ভাইপার থাকবে, দাঁড়া সাপের ক্ষেত্রে যদি বলি, প্রতি 10 বিঘা জমিতে যদি একটা দাঁড়া সাপ থাকে, 3 একর জমি, স্ট্যান্ডার্ড মান অনুযায়ী 33% বিঘা হলে, 3 একর জমির ইঁদুর ধ্বংস করার জন্য একটা রাসেলস ভাইপার যথেষ্ট, একটা কি বলে দাঁড়া সাপ যথেষ্ট। এবং সেখানে সে কোনো রকম কোনো ফসলের ক্ষতি হতে দিবে না, যেটা ইঁদুর থেকে হয়। আর ইঁদুর আমাদের প্রতি বছর যে উৎপাদিত খাদ্যশস্য, এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অনুযায়ী, তথ্য অনুযায়ী প্রায় 37% খাদ্যশস্য প্রতি বছর ইঁদুর ধ্বংস করে আমাদের উৎপাদিত খাদ্যশস্যের। এই 37 যদি ইঁদুরটাকে নিয়ন্ত্রণে রাখা যেত প্রাকৃতিকভাবে সাপের মাধ্যমে, যেমন ইঁদুর বীজতলাতেও খাবার খায়, ধান নষ্ট করে, গম নষ্ট করে বা অন্যান্য ফসল নষ্ট করে, ইভেন গোদাম ঘরেও খায় এবং ধান পাকার পরে জমিতেও খায়। তো এটা বিভিন্নভাবে কিন্তু এটা এফেক্টেড হচ্ছে। তো প্রাকৃতিকভাবে ইঁদুর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর বাইরেও যে বললাম জীবন রক্ষাকারী 42টা ওষুধ, এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক যে ইকোসিস্টেম, পৃথিবীটা তো একটা মহাশূন্যের মধ্যে ভাসছে, এর না আছে কোনো মানে খুঁটি, না আছে কোনো পিলার, না আছে কিছু। তো নিশ্চয়ই এটাকে একটা ব্যালেন্স তৈরি করে ভাসাই দেওয়া হয়েছে বা একটা ব্যালেন্সের মাধ্যমে আছে। এখান থেকে যখন আমরা প্রাকৃতিক সম্পদ, সেটা পাহাড় হতে পারে, নদী হতে পারে, বিভিন্ন প্রাণী হতে পারে, একটার পর একটা আমরা কি বলবো বিলুপ্ত করব, এক্সটিংক্ট করব, ধ্বংস করব, এই পৃথিবী কিন্তু ইমব্যালেন্সড হবে তখন। এবং ইমব্যালেন্সড হলে যেটা হবে যে প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাবে।
হ্যাঁ, যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। সাপ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে এই যে ইকোসিস্টেমের ব্যালেন্স, পুরো চেইন বলা হয় যেটাকে, এটা সংরক্ষণে, এটা রক্ষণাবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আপনার হচ্ছে সায়েন্টিফিক নলেজের বিষয়, কিন্তু একটা সাধারণ কৃষককে যদি আমি বোঝাইতে পারি যে তোমার 1 বিঘার ফসল প্রতি বছর একটা সাপ কিভাবে সংরক্ষণ করতে পারে এবং কি কি উপকারে আসে, আর তুমি কি ধরনের প্রিকশন নিলে এই সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেতে পারো, তাহলে আমার মনে হয় না যে এই স্নেক এবং হিউম্যানের যে কনফ্লিক্ট এবং সহাবস্থান এটা নিশ্চিত করতে খুব বেশি কষ্ট হবে। তো বাংলাদেশ হচ্ছে খুব ছোট্ট একটা ল্যান্ডের জায়গা, যে খুব ছোট একটা দেশ এবং এখানে হিউজ পপুলেশন আছে। সাধারণত আমরা মনে করি অনেকেই যে স্নেক ডিপ ফরেস্টে থাকে বা ফরেস্টের মধ্যে থাকতে পছন্দ করে। মাত্র গুটি কয়েক প্রজাতির সাপ ফরেস্টের মধ্যে থাকে, বাকিগুলো যেটা সেটা হচ্ছে এই যে গ্রামগঞ্জের ফার্মল্যান্ড এবং ঝোপঝাড় বা খালের পাশ দিয়ে যে জঙ্গলগুলো তৈরি হয়, এক কথায় ছোটো যে বাস্কিং জঙ্গল তৈরি হয় গ্রামের দিকে, সেই জঙ্গলগুলোতে থাকতে পছন্দ করে। এক কথায় হিউম্যান যেখানে থাকে, স্নেকও কিন্তু সেখানে থাকে। হ্যাঁ, এরা যে ডিপ ফরেস্টে থাকে তা কিন্তু না, এরা হচ্ছে এই ফার্মল্যান্ড সহ গ্রামের যে ঝোপঝাড় থাকে সেগুলোতে থাকতেই পছন্দ করে। তো এই জায়গা থেকে যদি আমি স্নেক এবং মানুষের দ্বন্দ্ব দূর করতে না পারি, উভয়কেই যদি সহনশীল করতে না পারি, তাহলে কিন্তু এই স্নেক কনজারভেশন কোনো দিনই সফলতা পাবে না। হ্যাঁ, যতদিন পর্যন্ত না মানুষকে আমি সচেতন করব যে সাপের প্রয়োজনীয়তা কী কী, তোমার প্রকৃতিতে সাপ তোমাকে কী কীভাবে উপকার করছে এবং এই সাপ থেকে তুমি কী কী উপকার পাচ্ছ, মেরে ফেললে কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে। যদিও বাংলাদেশে সাপ হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সেটার প্রয়োগ তো এখনও একটাও হয় নাই। এখন প্রায়োগিক দিক থেকে একটাও আইনের আওতায় আসে নাই কেউ। সো এই বিষয়গুলো আসলে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। স্নেক কনজারভেশন বাংলাদেশেও একদম প্রাইমারি লেভেলের আছে। এটা দায়িত্বশীল হয়ে রিজার্ভ ফরেস্ট থেকে শুরু করে অ্যাওয়ারনেস বিল্ড আপ, যেটা সাধারণ মানুষের মধ্যে সচেতন করা যে সাপ তোমার প্রকৃতিতে থাকবে, তোমাকেও থাকতে হবে সহাবস্থানে। দেখেন, নাগাল্যান্ড বা কয়েকটা জায়গা আছে যেখানে সাপ এবং মানুষের সহাবস্থান, তারা সাপকে ধর্মীয়ভাবে হত্যা করে না। সাপ দেখা যাচ্ছে মানুষ ফার্মল্যান্ডে কাজ করছে, তার পাশ দিয়ে সাপ হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু কনফ্লিক্ট হচ্ছে না। কনফ্লিক্ট কিন্তু হচ্ছে না কেন? ওইখানকার সাপগুলো বাই বর্ন জানে যে মানুষ আমাদেরকে পিটায় লাঠি নিয়ে মারতে আসে না।